This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এর পাশাপাশি ট্যাংরাকাণ্ডে আর্থিক অনটনের তথ্য কিন্তু আরও স্পষ্ট হচ্ছে। নতুন করে ট্রেড লাইসেন্স রিনিউ করায়নি দে পরিবার। 2023-24 সালে শেষবার তারা ট্রেড লাইসেন্স রিনিউ করেছিল। পুরসভা সূত্রে খবর, সংস্থার দুই মালিক প্রসূন এবং প্রণয় তারা জানিয়েছিলেন অর্থনৈতিকভাবে তারা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছেন, যে কারণে তারা কারখানা চালাতেও পারছেন না। পুরসভা সূত্রে আরও খবর পাওয়া গেছে, ট্রেড লাইসেন্স বিভাগকে তারা জানিয়েছিলেন কর্মীদের বেতন দেওয়ার মতন অর্থ তাদের কাছে নেই। অত্যন্ত সংকটজনক আর্থিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তারা। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন, সরাসরি সায়ন্তর কাছে যাবো। সায়ন্ত, এটা কি আন্দাজ করতে পারা সম্ভব যে কত টাকার দেনা এই দে পরিবারের মাথার উপরে ছিল? যে একটা সচ্ছল পরিবার, কারখানা রয়েছে, এত বড় বাড়ি রয়েছে, তা সত্ত্বেও তারা আর্থিক অনটনে ভুগছিলেন। দেখো দীপ, যেটা কলকাতা পুরসভার ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্ট সূত্রে খবর, যে তাদের দেনার পরিমাণ কিন্তু যথেষ্টই ছিল এবং সেটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল এই প্রসূনদে এবং প্রণয়দের কাছে। সেই কারণেই 2023-24 সালে তারা শেষবারের মতো লাইসেন্স রিনিউ করেছিল। একটি নয়, দুটি লাইসেন্স ছিল এই দে পরিবারের ফ্যাক্টরির। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের লাইসেন্স রিনিউ না করা এবং 24-25 অর্থাৎ গত অর্থবর্ষ যেটা ছিল 24-25, সেই রিনিউ ছাড়াই তাদের ফ্যাক্টরি কোনো না কোনোভাবে কাজ এগিয়ে চলছিল। তোমাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, এই ফ্যাক্টরিতে যে কাজ, যে গ্লাভ তৈরি হতো, প্রায় 3 থেকে 4 কোটি টাকার গ্লাভ শুধু পড়ে রয়েছে। এক্সপোর্টারদের সঙ্গে বিজনেস খারাপ হওয়ায় সেই এক্সপোর্ট তারা করতে পারেনি। সেটাও কিন্তু ট্রেড লাইসেন্স অফিসারদের জানিয়েছিল এই দে পরিবারের সদস্যরা। অর্থাৎ তারা যে অত্যন্ত ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে, ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারবে না এবং তাদের যে পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, এটা কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছিল। কলকাতা পুরসভার কাছে তারা আর্জি জানিয়েছিল কোনোভাবে তারা যদি ট্রেড লাইসেন্স রিনিউ করে দেয় এবং পরবর্তীকালে তারা যে ব্যাপক পরিমাণ টাকা লাগে ট্রেড লাইসেন্স রিনিউর জন্য, সেই টাকা তারা শোধ করে দেবে। তাতেও তারা কিন্তু কোনোভাবেই, এই পুরসভা বলে দিয়েছিল কোনো সংস্থার নেই আইনে, তাই ট্রেড লাইসেন্স রিনিউ করতে গেলে আগে টাকা যে টাকা প্রয়োজন, যে টাকা পুরসভাকে দিতে হয়, সে টাকা দিতে হবে, তবেই ট্রেড লাইসেন্স রিনিউ হবে। বুঝতে পারছি সায়ন্ত, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। কিন্তু ট্যাংরায় প্রতিটা মুহূর্তে আমরা নজর রাখছি দীপ। আমাদের কাছে কিছু বক্তব্য এসে পৌঁছেছে, আমরা দর্শকদেরকে শোনাতে চাই। মাঝে আমাদের সাথে অনেকবারই দেখা হয়েছে, কথা হয়েছে, প্রতিবারই একই কথা বলেছে যে তোমাদের টাকা মার যাবে না, আমি বেঁচে থাকলে তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। আমার রাশিয়াতে আমি মাল পাঠিয়েছি, আমার ওখান থেকে পেমেন্ট আসছে না, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে টাকা আটকে গেছে। এটাই ম্যাক্সিমাম টাইম আমাদেরকে বলেছে। আর অরিজিনালি উনি কাউকেই পেমেন্ট করতে পারেনি। উনি রাশিয়ায় মাল পাঠিয়েছিলেন, রাশিয়া যুদ্ধ লেগে যাওয়ার পরে উনার ওখান থেকে পেমেন্ট আসা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এইটা হচ্ছে প্রথম কারণ। এবং উনার অনেক টাকার মাল ক্যানাডিয়ান গ্লাভস তৈরি হয়ে উনার ফ্যাক্টরিতেই পড়ে আছে, ওটা এক্সপোর্ট হয়নি। ঠিক আছে, এই সব দিকে নানা দিকে রয়েছে। তারপরে আমি এটা শুনলাম উনি নাকি আমেরিকার কোনো কোম্পানিতে মাল পাঠিয়েছিলেন, কিন্তু কোম্পানিটা ভুয়ো কোম্পানি। তো আমার চোখে দেখা 2023-এর পর থেকে পুরোটা টোটাল টালমাটাল হয়ে গেছে। 2023 সালের নভেম্বর থেকে বাকি। 35 লাখ টাকা বাকি। আমাদেরকে পেমেন্ট করবে বলেছিল, কিন্তু করতে পারেনি। বাজারে কত কোটি টাকার ওনাদের দেনা রয়েছে সেটা আমি কত কোটি টাকা বলতে পারবো না, কিন্তু অ্যাপ্রক্স কোটি টাকার উপরেই দেনা হবে। ওনার কারখানায় লেবার পেমেন্ট পুরো ঠিক ছিল, কোনো অসুবিধা ছিল। হতে পারে একটা কারখানা চালাতে গেলে আগে নিজের কারখানাটা দেখতে হয়, আমরা সবই মানিয়ে নিয়েছিলাম, কিন্তু উনি যে এমনি করবে আশা করতে পারে। রুশ ইউক্রেন যুদ্ধের সময় এক্সপোর্টাররা তাদের সঙ্গে কাজ বন্ধ করে দেয়। 9 জনের মধ্যে 6 জন এক্সপোর্টার মুখ ফিরিয়ে নেয় দে পরিবারের সামনে থেকে। তাতেই ব্যাপক আর্থিক সংকটের মুখে পড়েছিলেন দুই ভাই প্রণয় এবং প্রসূন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সায়ন্ত রয়েছেন। আরও একবার সায়ন্তর কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাইবো, সায়ন্ত, রুশ ইউক্রেন যুদ্ধের জন্য দে পরিবারের যে আর্থিক সংগতি, যে সচ্ছলতা, তাদের কারখানার যে উৎপাদন এবং যা এক্সপোর্ট, তার উপর প্রভাব পড়েছিল কতটা?
দেখো প্রভাব ভয়ঙ্কর আকারে পড়েছিল। তোমাকে একটু আগে জানাচ্ছিলাম প্রায় 2 থেকে 2.5 কোটি টাকা গ্লাভস শুধু পড়ে রয়েছে তাদের ফ্যাক্টরিতে। রুশ ইউক্রেনের যখন যুদ্ধ হয় তখন এই গ্লাভসগুলো এক্সপোর্ট করার কথা ছিল। 9 জনের মধ্যে যে 9 জন এক্সপোর্টারের সঙ্গে তারা বিজনেস করতো তার মধ্যে 4 জনই ছিল এই রাশিয়া এবং ইউক্রেনের। যে কারণে এই এক্সপোর্টাররা যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় এবং কাজ বন্ধ হয়ে যায় তারা কিন্তু ব্যাপকভাবে অর্থনৈতিক ধসের কবলে পড়ে। স্বাভাবিকভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোনো এক্সপোর্টার তার থেকে জিনিসপত্র নিতে চাইল না এবং এক্সপোর্ট না করতে পেরে কিন্তু যাবতীয় কাঁচামাল পড়ে থেকেই নষ্ট হয়েছে। এমনকি যেগুলো তৈরি করা হয়েছিল গ্লাস বা অন্য চামড়াজাত সামগ্রী সেগুলো পড়ে থেকে নষ্ট হয়েছিল বলে ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্টে বেশ কয়েকজন অফিসার। তার মানে আর্থিক দেনার পরিমাণ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সেখান থেকে আবার মূল স্রোতে ফিরে আসাটা তাদের কাছে কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আপাতত অনেক ধন্যবাদ তোমার সাহেব। যে কারখানায় দে পরিবারের যে কারখানা সেই কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে কথা বলছিলাম আমরা, কি জানিয়েছেন তারা বেতন পাচ্ছেন না শুনুন। হ্যাঁ, ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল। পুজোর পর থেকে, পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর তো একটু ডাউন হয়ে গেছে। সেটা আমরা কি করে জানবো? আমরা ফুরনের লেবার, মানে যতটা করি ততটাই আমরা পয়সা পাই। তো আমাদের এসব নিয়ে মানে কোনো অতটা জানতামও না, ঠিক বলতেও পারবো না। কারণ কোম্পানির জায়গায় থাকতো, নিজের মতন গাড়ি করে আসতো, লাভতো, অফিসে বসতো, আবার অফিস থেকে নিজের হিসাব কিতাব করে আবার চলে যেত। 2 ভাই ব্যবসা করতো। ছোটো ভাইটাকে বেশি দিয়ে, বড়ো ভাইটাও আসতো, কিন্তু আমাদের মানে স্টাফ লেবারদের ঘরে উনি মানে ছোটো ভাইটাই বেশি আসতো, বড়ো ভাইটাকে দেখিনি আসতে, কিন্তু অফিসে থাকতো উনি। না, এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরও মোটামুটি ঢিলা হয়ে গেছে। আগে কিরকম পার ডে ব্যবসা ছিল, এখন কিরকম? আগে তো ভালোই ব্যবসা। পার ডে অ্যামাউন্ট কিরকম ছিল ব্যবসা? অ্যামাউন্টটা তো বলতে পারবো না, সেটা তাও বাইরে 15-20টা পার্টি মাল নিয়ে যেত। পুজোর পর থেকে এই মাসে হয়তো 1-2টো আসে, যেরকম রিসেন্টলি 7-8 জন মাল নিয়ে গেছে।